উচ্চ মাধ্যমিক WBH এর টেস্ট পেপার 2024 নিয়ে আলোচনার চতুর্থ পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে শুরু করছি B46 পেজের গ্রামার সেকশন দিয়ে। দেখো প্রথমেই রয়েছে ডু অ্যাজ ডিরেক্টেড। দেখো প্রথমে কি বলছে, দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ। কি করতে হবে? দেখো ভয়েস চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো যখনই দেখবে কোনো বাক্যের মধ্যে উড হ্যাভ, কুড হ্যাভ এরকম ধরনের টেন্স বা ভার্ব দেওয়া রয়েছে, সেই ক্ষেত্রে তোমরা মাথায় রাখবে যে তোমাদের উড হ্যাভ বিন বা কুড হ্যাভ বিন ইউজ করতে হবে। যখনই দেখবে হ্যাভ, হ্যাজ বা হ্যাড দিয়ে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে দিয়েছে, অথবা এই কুড হ্যাভ, উড হ্যাভ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া রয়েছে, তখনই মনে রাখবে যে তোমাদেরকে উড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাড বিন বা হ্যাভ বিন দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে ইউজ করতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে। দেখো এটা কি করছি আমি, দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ। কাজটা এখানে কি করছে? দ্য ম্যানটা করছে। হ্যাঁ, উড হ্যাভ অ্যাটাকড, ঠিক আছে? আক্রমণ করে থাকতো, নিয়ে কাকে আক্রমণ করে থাকতো? ইউকে। দেখো এটা অবজেক্ট, হ্যাঁ এটা ভার্ব। হ্যাঁ, প্রশ্ন করো কাকে, কাকে আক্রমণ করে থাকতো? এই যে ইউকে। ইউকে আগে নিয়ে এসো। দেখো আমি নিয়ে আসছি ইউকে আগে। ইউ নিয়ে উড হ্যাভ লিখবে এখানটাতে। উড হ্যাভ লিখে বিন। কেন বিন নিয়ে আসছে আমি একটু আগে বললাম। উড হ্যাভ বা কুড হ্যাভ বা হ্যাজ বা হ্যাড বা হ্যাভ নিয়ে যদি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই বিনকে ইউজ করতে হবে। কেমন? এইভাবে ইউ উড হ্যাভ বিন অ্যাটাকড, ATTACKED, অ্যাটাকড বাই দ্য ম্যান। এইভাবে তো আগের ভিডিওতে একজন বলছিল আমাকে যে সে নাকি ভালো করে বোর্ডটা দেখতে পাচ্ছে না, তো আমি একটু সাইড করে দাঁড়াচ্ছি যাতে তোমরা ভালো করে দেখতে পাও। তো এইভাবে আমি এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করলাম। দেখো তারপরটা আসছি, সি হ্যাড বিউটিফুল আইস, তার ছিল সুন্দর চোখ। দোজ ওয়্যার অফ নো ইউজ, মানে কি চোখগুলো কোনো কাজের ছিল না। লাইনটা নেওয়া হয়েছে দ্য আইজ হ্যাভ ইট শর্ট স্টোরি থেকে। এখানে কি করতে হবে? এখানে দেখো কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। তো কমপ্লেক্স সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজের নিয়মকে অ্যাপ্লাই করতে পারি। তো এখানে যদি আমি অ্যাডজেক্টিভ ক্লজের নিয়মকে অ্যাপ্লাই করি, দেখো সেই ক্ষেত্রে কি হয়। তো অ্যাডজেক্টিভ ক্লজের নিয়মকে অ্যাপ্লাই করতে গেলে পরে আমাদের কি কি শর্ত পালন করতে হবে? দেখতে হবে যে দুটো যে বাক্য দেওয়া রয়েছে, এই দুটো বাক্য অর্থাৎ সেন্টেন্সের মধ্যে কমন কোন নাউন বা প্রোনাউন রয়েছে। অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ মানেই হচ্ছে আমাদেরকে কমন ধরতে হবে, এবং কমন কারা যাবে? নাউন বা প্রোনাউন। মানে এই বাক্যে যে নাউনটা থাকবে সেই নাউনটা কিন্তু এই বাক্যও থাকতে হবে, বা এই বাক্যে যদি কোনো প্রোনাউন থাকে সেই প্রোনাউনটা কিন্তু এই বাক্যের মধ্যেও থাকতে হবে। তবেই কিন্তু এই অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের নিয়মকে অ্যাপ্লাই করা যাবে। তো তোমরা যদি অ্যাডজেক্টিভ ক্লজ এবং রিলেটিভ ক্লজের নিয়মকে অ্যাপ্লাই করে কী করে জয়েনিং করতে হয় না জানো, সেই ক্ষেত্রে তোমরা এই ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে? এই ভিডিওতে ভালো করে এই ব্যাপারটা বুঝিয়ে দেওয়া রয়েছে। তো দেখো আমি অ্যাডজেক্টিভ ক্লজের নিয়মকে অ্যাপ্লাই করে এই দুটো বাক্যকে যুক্ত করে কমপ্লেক্স সেন্টেন্সে আনছি। তো এখানে কমনটা কি দেখো বলছে, এই দেখো আইজ, আর এখানে দেখো দোজ। এরা কিন্তু কমন, মানে যে এই বাক্যে আইজ সেই কিন্তু এই বাক্যে দোজ। তো এই ক্ষেত্রে আমি হুইচকে ইউজ করতে পারি। হুইচ এটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, একে ইউজ করে কিন্তু এই দুটো বাক্যকে আমাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। দেখো আমি করছি, সি হ্যাড বিউটিফুল আইজ, হুইচ লিখবে এখানটাতে। কেমন? হুইচ, যেগুলো, হ্যাঁ একে আর লিখবে না। মানে প্রথম কমনটার পরে এই রিলেটিভ প্রোনাউন বসিয়ে দ্বিতীয় কমনটাকে তোমরা লিখবে না, ওকে তুলে দেবে। সি হ্যাড বিউটিফুল আইস হুইচ ওয়্যার অফ নো ইউজ, হ্যাঁ এইভাবে ইউজ। কেমন? তো এখানে আমি দেখো কি করলাম, এই দুটো বাক্য ছিল, হ্যাঁ সিম্বল সেন্টেন্সের দুটো বাক্য ছিল, এই দুটো বাক্যকে আমি যুক্ত করলাম, নিয়ে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করলাম রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজের নিয়মকে অ্যাপ্লাই করে। এইভাবে দেখো তারপরটা আসছি, দ্য বয় কুড হেয়ার আদার রুমার্স, ছেলেটা শুনতে পেরেছিল আদার রুমার্স মানে অন্যান্য ঘরের লোকেদেরকে লাফিং অ্যান্ড টকিং, হ্যাঁ হাসতে এবং কথা বলতে, ইন দ্য লার্জ হাউস, সেই বৃহৎ বাড়িতে। থ্যাংক ইউ ম্যাম থেকে নেওয়া হয়েছে। তো এখানে দেখো স্প্লিট আপ করতে বলেছে, কিছু বলে দেয়নি যে কটা বাক্যে স্প্লিট আপ করতে হবে, আমরা নিজেদের ইচ্ছা মতো করতে পারি। তো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু ভালো করে পুরো সেন্টেন্সটাকে পড়তে হবে এবং এটা বুঝতে হবে যে কোন ঘটনাটা প্রথমে হবে। আমি আগের ভিডিওতেও বলেছি যে প্রথমের অংশটা যে প্রথমেই হবে তার কোনো মানে নেই।
আমাদের কিন্তু টোটাল বাক্যটাকে পড়ে অর্থাৎ সেন্টেন্সটাকে পড়ে কিন্তু অর্থটাকে বুঝতে হবে, এবং যখন আমরা ভাঙবো পুরো সেন্টেন্সটাকে তখন কিন্তু ঘটনা ওয়াইজ কিন্তু আমাদেরকে সাজাতে হবে। হ্যাঁ, প্রথমেরটা প্রথমে হবে, পরেরটা পরে হবে। প্রথমে যে ঘটনাটা ঘটবে তাকে প্রথমে লিখতে হবে, পরে যে ঘটনাটা ঘটবে সেটাকে কিন্তু পরে লিখতে হবে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তো অর্থটা এখানে দেখো কী হচ্ছে, আবার বলছি আমি, দ্য বয় কুড হেয়ার, ছেলেটা শুনতে পেরেছিল কি, আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস। তো প্রথমে আদার রুমারটা কী করছিল, লাফিং এবং টকিং করছিল ওই বড় বাড়িতে, ঠিক আছে। তারপরে ছেলেটা শুনতে পেলো। তো এই ক্ষেত্রে আমি কী করব, এই যে পার্টটা আছে একে আমি প্রথমে লিখবো। দেখো লিখছি, 1 নম্বর দিয়ে লেখো। হ্যাঁ, আদার রুমার্স, হ্যাঁ, ওয়্যার করবে এখানটাতে, কেমন, কারণ এখানে ভার মানতে হবে কিন্তু, কারণ এরা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলে ছিল, ঠিক আছে, লাফিং অ্যান্ড টকিং, ঠিক আছে, এদের কিন্তু আমাদের ভার্বে আনতে হবে। তো আদার রুমার্স ওয়্যার লাফিং, LAUGHING, লাফিং, এটা হলো, এটা একটা পার্টিসিপল, এটাও কিন্তু একটা পার্টিসিপল, ঠিক আছে। এরা হচ্ছে এক ধরনের নন ফাইনাইট ভার্ব, এদেরকে আমি ভার্বে রূপান্তরিত করতে পারি, কেমন, যেমন দেখো আমি লাফিংকে কী করলাম, দেখো ওয়্যার লাফিং করলাম, ঠিক আছে। এখানে কিন্তু ও পার্টিসিপল হিসেবে কাজ করছিল, এখানে কিন্তু কোনো ভার্ব বিভার্ব ছিল না, এখানেও ছিল না, দেখো এখানেও ছিল না, কেমন, কারণ এরা কিন্তু ভার্ব হিসেবে কাজ করছিল না এখানে, এরা কিন্তু পার্টিসিপল হিসেবে কাজ করছিল, যেহেতু এখানে আগে একটা করে বিভার্ব নেই। কিন্তু আমি এখানে দেখো কী করলাম, একটা করে দেখো বিভার্ব বসিয়েছি, দ্য রুমার্স ওয়্যার লাফিং। আবার দেখো কী করছি, 2 নম্বর দিয়ে, দে ওয়্যার কি, দেখো টকিং, টকিং মানে তারা কথা বলছিল, কোথায়, ইন দ্য লার্জ হাউস, ঠিক আছে। আদার রুমার্স ওয়্যার লাফিং, অন্যান্য ঘরের যে বাসিন্দারা তারা হাসছিল। আবার কি করলাম, দে ওয়্যার টকিং ইন দ্য লার্জ হাউস, তারা কিন্তু কথাও বলছিল সেই বিশাল বাড়িতে। তো এই ধরনের যখন কোনো বাক্যের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল থাকবে এদের কিন্তু ভার্বের আকারেও ইউজ করা যায় যদি এদের আগে একটা করে বিভার বসিয়ে দেওয়া হয়। যেহেতু এখানে বাক্যটা সিম্পল পাস্টে ছিল, দেখো দেখো কুট লেখা আছে এখানটাতে, তাই কিন্তু আমি এখানে ওয়্যার লাফিং করেছি। যদি এই বাক্যটা প্রেজেন্ট টেন্সে হতো, মানে এখানে যদি ক্যান থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু আমি কী করতাম, এখানে আমি আর লাফিং করতাম, কেমন, যেহেতু পাস্ট টেন্স সেই জন্য কিন্তু আমি এখানে কী করেছি, আদার রুমার্স ওয়্যার লাফিং, দে ওয়্যার টকিং ইন দ্য লার্জ হাউস। এবার কী করবো, দ্য বয় কুড হেয়ার দেম, দেখো জায়গাটা কম আছে এখানটাতে, আমি ছোট্ট করে এখন লিখছি, দেখো দেখো, দ্য বয় কুড হেয়ার দেম। দ্য আদার রুমার্স ওয়্যার লাফিং, অন্যান্য ঘরের যে বাসিন্দারা তারা হাসছিল। দে ওয়্যার টকিং ইন দ্য লার্জ হাউস অলসো, এখানে অলসোটা মারতে পারো, হ্যাঁ অলসোটা বসলে ভাল লাগবে। দে ওয়্যার লাফিং ইন দ্য লার্জ হাউস অলসো, মানে কি তারা ওই বড় বাড়ির মধ্যে কথাও বলছিল। নিয়ে কী হলো, দ্য বয় কুড হেয়ার দেম, নিয়ে কি ছেলেটা ওদেরকে শুনতে পেরেছিল, ঠিক আছে। তো আমি দেখো এই বাক্যটাকে 3টে পার্টে ভাগ করলাম, এই যে পুরো বাক্যটাকে, এটা একটা, এটা একটা, আর এটা একটা, 3টে পার্টে। আশা করছি বুঝতে পেরেছো। দেখো তারপরটা আসছে, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট, ও কখনো ক্লান্ত হয় না আনন্দ করতে করতে, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আনতে হবে এটা, এটা নেওয়া হয়েছে দ্য পোয়েট্রি অফ আর্থ পোয়েম থেকে। তো এখানে দেখো করেছি, হ্যাজ হি এভার ডান উইথ হিজ ডিলাইট, ঠিক আছে। হ্যাজ হি এভার ডান উইথ হিজ ডিলাইটস, সে কি কখনো ক্লান্ত হয় আনন্দ করতে করতে। এখানে কার কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে গ্রাস হপারের কথা, অর্থাৎ ঘাস ফড়িংয়ের কথা, যে গ্রীষ্মকালে ডাকে। তো এখানে কি ছিল, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ছিল, করতে বলেছে ইন্টারোগেটিভ, মানে প্রশ্নবোধক বাক্যে আনতে হবে। কি করলাম আমি এখানে, হ্যাজ হি এভার ডান উইথ হিজ ডিলাইট, সে কি কখনো ক্লান্ত হয় আনন্দ করতে করতে, এইভাবে। এবার দেখো তারপরটা আসছি, আই অ্যাম নট অ্যাজ অ্যাট্রাকটিভ, মানে কি আমি অতটা আকর্ষণীয় নই, এ ট্রাভেলিং কম্পানিয়ন, মানে কি একটা সহযাত্রী হিসাবে, অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, ততটা ছিল সে যেই মাত্র কি নেমে গেল, ঠিক আছে। তো এখানে কি করতে হবে, দেখো কম্পারেটিভ ডিগ্রিতে আনতে হবে। দেখো এই বাক্যটা কিসে আছে, এই বাক্যটা কিন্তু পজিটিভে আছে, দেখো অ্যাজ দেখো রয়েছে,
এখানে কিন্তু এই যে এটা কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ, কেমন? হ্যাঁ, তো এর কিন্তু আমাকে কি করতে হবে, সেকেন্ড ফর্মটা আনতে হবে। এটা বর্তমানে ফার্স্ট ফর্মে রয়েছে। কম্পারেটিভ মানে কিন্তু অ্যাট্রাকটিভ, মোর অ্যাট্রাকটিভ হিসেবে আমাকে কিন্তু যে বাক্যটা আমি তৈরি করব সেখানে কিন্তু অ্যাট্রাকটিভকে মোর অ্যাট্রাকটিভ হিসেবে ইউজ করতে হবে, কিন্তু অবশ্যই অর্থকে কিন্তু এক রাখতে হবে। দেখো আমি করছি এখানে কি, তো এই ক্ষেত্রে কী করবে, এই যে দ্য ওয়ান হু জাস্ট লেফট, একে প্রথমে নিয়ে এসো। দেখো আমি নিয়ে আসছি, দ্য ওয়ান হু just left was more attractive, a traveling কি companion than me। এভাবে দেখো কি হলো এখানটাতে, I am not as attractive a traveling companion as the one who just left। আমি ততটা আকর্ষণীয় নই একজন সহযাত্রী হিসাবে, as the one who just left, ততটা সে ছিল যে এইমাত্র নেমে গেল। তো কম্পারেটিভ করছি বলে কিন্তু সেকেন্ড যে ব্যক্তিটা রয়েছে অর্থাৎ যে নেমে গেল অর্থাৎ সে মেয়েটা, তাকে কিন্তু প্রথমে আনতে হবে। দেখো আমি নিয়ে এসেছি, দ্য ওয়ান হু জাস্ট লেফট ওয়াজ মোর অ্যাট্রাকটিভ, যেই মাত্র নেমে গেল সে ছিল বেশি আকর্ষণীয়। এখানে বলছে না আমি অতটা আকর্ষণীয় নই, তার মানে কি যে নেমে গেল সে বেশি আকর্ষণীয় ছিল। তো দেখো আমি এখানে তাই করলাম, দ্য ওয়ান হু জাস্ট লেফট ওয়াজ মোর অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পানিয়ন, মানে কি সহযাত্রী হিসাবে এই যে ব্যক্তিটা অর্থাৎ এই যে মহিলাটা ও কিন্তু বেশি আকর্ষণীয় ছিল, হ্যাঁ, দেন মি, আমার থেকে। এবার এখানে একটা বিষয় হচ্ছে যে দেখো আমি এখানে ওয়াজ করেছি কিন্তু দেখো এখানে অ্যাম ছিল। তো তোমরা বলতে পারো এখানে তো অ্যাম ছিল, আপনি এখানে ওয়াজ কেন করলেন? এখানে দেখো এই যে অংশটা দেখো এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, দেখো জাস্ট লেফট, এই যে লেফট পাস্ট টেন্সে। তো মেয়েটা নেমে চলে গেছে, এটা অতীতকাল কিন্তু, ঠিক এই জন্য কিন্তু আমি এখানে দেখো এই যে হু ওয়াজটাকে ইউজ করেছি। যেহেতু এই পার্টটা নিয়ে কোনো কথা হয়নি এখানটাতে, মানে এই পার্টের ভার্বটা নিয়ে এখানে কোনো কাজ হচ্ছে না, তো সেই জন্য কিন্তু আমি এই পার্টের ভার্বটাকে গুরুত্ব দিচ্ছি না এখানে। যেহেতু এই অংশটা প্রথমে আসছে এবং এই অংশটাকে কেন্দ্র করে আমাকে এখানে ভার্বটাকে ইউজ করতে হচ্ছে, তাই কিন্তু আমাকে এখানে পাস্ট টেন্সের বিভাগকে ব্যবহার করতে হয়েছে। দ্য ওয়ান হু জাস্ট লেফট ওয়াজ মোর অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পানিয়ন দ্যান মি, ঠিক আছে? এইভাবে দেখো তারপরটা আসছি, হি সেড, সে বলেছিল কি, সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, ন্যারেশন চেঞ্জ। দেখো দেখো রিপোর্টিং দেখো ভার্বটা রয়েছে পাস্ট টেন্সে, আর রিপোর্টিং স্পিচের দেখো ভার্বটা দেখো রয়েছেও পাস্ট টেন্সে। তো যখন দেখবে দুদিকেই পাস্ট, রিপোর্টিং ভার্বটাও পাস আর রিপোর্টিং স্পিচের ভার্বটাও পাস, সেটা যদি ওয়াজ ওয়্যার হয় সেই ক্ষেত্রে ওয়াজ ওয়্যারকে তুলে দিয়ে এখানে আমাদেরকে হ্যাড বিনকে ইউজ করতে হবে। দেখো আমি করছি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মকে অ্যাপ্লাই করতে হবে। দেখো আমি করছি, হি সেড দ্যাট কি সি হ্যাড বিন completely blind। কিছুই করলাম না, সব কিছু একই রয়েছে, সেট রয়েছে বলে এখানে আমি সেট দ্যাট করলাম, আর ওয়াজ ছিল বলে এখানটাতে ওয়াজকে তুলে দিয়ে আমি এখানে হ্যাড বিনকে ইউজ করেছি। তো এবার দেখো আসছি আর্টিকেল প্রিপোজিশনে। দেখো কি বলছে, আই হ্যাভ এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ রিভিল টু মি, এটা নেওয়া হয়েছে স্ট্রং রুটস আর্টিকেল থেকে, এপিজে আব্দুল কালামের লেখা। রিভিল টু মি বাই মাই ফাদার অ্যান্ড ফিল কনভিন্স দ্যাট দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মিজারি, মেলাঙ্কলি অ্যান্ড ফেলিয়ার অ্যান্ড গাইড ওয়ান টু এটা হ্যাঁ টু ওয়ান্স ওন ট্রু প্লেস, ওয়ান্স ট্রু প্লেস, তা নিজের জায়গায় নিয়ে যায়। তো এই গেল B46 পেজের গ্রামারের কিছুটা অংশ। এবার দেখো আসছে এই পেজের এরর্সে। দেখো হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারিয়াস রয়েছে এখানটাতে, এটা লাক্সারি হবে, সামার্স লাক্সারি, কেমন? কবিতা দেওয়া আছে, কবিতাটা ভালো করে পড়বে, হ্যাঁ, লাইন বাই লাইন দেখবে তোমরা ধরতে পারবে। তো এই গেল B46 পেজের পুরো গ্রামার সেকশনটা। এবার দেখো আসছি B48 পেজের গ্রামার সেকশানে। দেখো তো এবার দেখো এসছি B48 পেজের গ্রামার সেকশানে। দেখো প্রথমেই রয়েছে ডু অ্যাজ ডিরেক্টেড। দেখো প্রথমে কি বলছে, আই আস্কড ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার।
তো এখানে অর্থটা কি হচ্ছে দেখো, আমি জিজ্ঞেস করেছিলাম বাবাকে অ্যাবাউট দ্য রিলেভেন্স, মানে কি তাৎপর্য সম্পর্কে, কিসের, অফ প্রেয়ার, প্রার্থনার। তো এখানে দেখো কি বলেছে, এই যে রিলেভেন্স যে কথাটা রয়েছে অর্থাৎ তাৎপর্য যার অর্থ, এই ওয়ার্ডটাকে কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে আমাদেরকে ইউজ করতে হবে এবং এই বাক্যটাকে রিরাইট করতে হবে। যে বাক্যটা হবে সেখানে কিন্তু এই রিলেভেন্স যে নাউন ফর্মে যে রয়েছে ওয়ার্ডটা, এই কিন্তু অ্যাজ এ অ্যাডজেক্টিভ কাজ করবে। দেখো আমি করছি, আই আস্কড ফাদার, হ্যাঁ, হাউ, হ্যাঁ, relevant, RELEVANT, how relevant prayer is, PRAYER, prayer is, মানে কতটা তাৎপর্যপূর্ণ প্রার্থনা। এটা হচ্ছে তাৎপর্য আর এটা হচ্ছে তাৎপর্যপূর্ণ, যেহেতু এটা অ্যাডজেক্টিভ ফর্মে রয়েছে, হ্যাঁ, হওয়া অর্থে। কিন্তু অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে হওয়া অর্থে। এই যে অ্যাডজেক্টিভটা এই বাক্যের মধ্যে কোনো নাউন বা প্রোনাউনের গুণ হবে। দেখো এখানে দেখো, এ কিন্তু এই প্রেয়ারের কিন্তু গুণ, মানে প্রেয়ারকে কিন্তু কোয়ালিফাই করছে, ঠিক আছে। এইভাবে আই আস্কড ফাদার হাউ রিলেভেন্ট প্রেয়ার ইজ, আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে প্রার্থনা কতটা যুক্তিপূর্ণ। আর এখানে অর্থটা কী ছিল, আই আস্কড ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স, আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম প্রার্থনার তাৎপর্য সম্পর্কে, ঠিক আছে। এইভাবে দেখো তারপরটা আসছি, অ্যান্ড ইউর ফেস ইজ ডার্টি। দেখো ডার্টির কিন্তু নাউন ফর্ম ইউজ করতে হবে এবং বাক্যটাকে দেখো রিরাইট করতে হবে। আমি এটা এরকম ধরনের কিন্তু আগের পেজেও ছিল, দেখো আমি করছি, অ্যান্ড ইউর ফেস ইজ ফুল অফ, দেখো এই যে ডার্ট, ডার্টি হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম আর ডার্ট হচ্ছে কি নাউন ফর্ম, ঠিক আছে। ইউর ফেস ইজ ফুল অফ ডার্ট, তোমার মুখটা নোংরায় ভর্তি, হ্যাঁ। অ্যান্ড ইউর ফেস ইজ ডার্টি, তোমার মুখটা হয় নোংরা, এখানে একটা অ্যাডজেক্টিভ ছিল, হ্যাঁ, এ কিন্তু এখানে এর গুণ ছিল, ঠিক আছে, যেহেতু এটা অ্যাডজেক্টিভ, এটা তো নাউন ফর্ম হয়ে গেল এখানটাতে, ইয়ার অ্যাডজেক্টিভ ফর্ম থাকলো না এখানটাতে। ইউর ফেস, অ্যান্ড ইউর ফেস ইজ ফুল অফ ডার্ট, এবং তোমার মুখটা কি নোংরায় পরিপূর্ণ, এইভাবে। এবার দেখো তারপরটা আসছি, দ্য হারমিট এগেইন গেভ নো অ্যান্সার, হারমিটটা আবার কোনো উত্তর দেয়নি, বাট রোজ কিন্তু উঠলো, স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, ওর হাতটা বাড়িয়ে দিল, ফর দ্য স্পেড, কী করতে, কোদালটা নেওয়ার জন্য। তো এখানে দেখো এই পুরো বাক্যটাই কিন্তু সিম্পল সেন্টেন্সে দেখো আনতে হবে। এটা কিন্তু বর্তমানে দেখো কম্পাউন্ড সেন্টেন্স দেখো রয়েছে, দেখো বাট রয়েছে, তো এটাকে সিম্পল সেন্টেন্সে আনতে হবে। তো বর্তমানে দেখো কটা ভার্ব রয়েছে দেখো এই বাক্যের মধ্যে, দেখো এই দেখো একটা ভার্ব রয়েছে গেভ, দেখো এখানে আমার দেখো একটা ভার্ব রয়েছে রোজ, হ্যাঁ, আবার দেখো রয়েছে এখানে দেখো স্ট্রেচড একটা ভার্ব রয়েছে, তো এবার যখন আমি সিম্পল সেন্টেন্সে এই বাক্যটাকে ট্রান্সফর্ম করতে যাব, সেখানে কিন্তু আমাকে একটা ভার্ব রাখতে হবে, অবশ্যই একটা ফাইনাইট ভার্ব। এখানে কিন্তু দেখো তিনটেই কিন্তু ফাইনাইট ভার্ব, দেখো ঠিক আছে। কিন্তু যখন আমি সিম্পল সেন্টেন্সে আনবো এই পুরো বাক্যটাকে, সেখানে কিন্তু একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। তো তোমরা বলবে তাহলে এইগুলো কী হবে, এই ভার্বগুলো কী হবে, এরা কিন্তু সবাই নন ফাইনাইট ভার্বে পরিণত হয়ে যাবে। তো এখানে আমি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলকেও ব্যবহার করব, তার সঙ্গে সঙ্গে ইনফিনিটিভকেও ইউজ করবো। দেখো আমি করছি, তো এখানে দেখো কী হচ্ছে, এগেইন গিভিং, দেখো এখানে দেখো যে ভার্বটা গেভ ছিল মানে ফাইনাইট ভার্ব ছিল, দেখো আমি এখানেকে গিভিং করে দিলাম, মানে প্রেজেন্ট পার্টিসিপলে পরিণত করলাম। এগেইন গিভিং নো অ্যান্সার, ঠিক আছে। আবার উত্তর না দিয়ে, দেখো টানটা আসছে, এগেইন গিভিং নো অ্যান্সার, আবার উত্তর না দিয়ে কি হলো, দ্য হারমিট, দেখো লিখলাম এখানটাতে, নিয়ে দেখো এই যে রোজ, এটা যে একটা ফাইনাইট ভার্ব ছিল, দেখো আমি তো এটা এখানে একটা ফাইনাইট ভার্ব ছিল, দেখো একে আমি অ্যাজ এ ফাইনাইট ভার্ব হিসেবেই রাখছি, দ্য হারমিট রোজ, ঠিক আছে। এবার দেখো আর একটা ফাইনাইট ভার্ব রয়েছে, একে আমি দেখো টু দিয়ে ইনফিনিটিভ করে দিলাম, টু স্ট্রেচ, STRETCH, দেখো ইনফিনিটিভে দেখো পরিণত করলাম, এই দেখো স্ট্রেচটাকে, যেটা এখানে ফাইনাইট ভার্ব ছিল, এখানে কিন্তু ও নন ফাইনাইট ভার্বে পরিণত হয়ে গেল। এও হয়ে গেল নন ফাইনাইট ভার্ব, দেখো এও হয়ে গেল নন ফাইনাইট ভার্ব, কারণ এর আগে একটা টু বসছে। এগেইন গিভিং নো অ্যান্সার, দ্য হারমিট রোজ টু স্ট্রেচড আউট, এই যে আউট হিজ হ্যান্ড
কি জন্য? ফর দ্য স্পেড, ফর দ্য স্পেড। এভাবে দেখো কি হচ্ছে। তো এই বাক্যটাকে আমি সিম্পল সেন্টেন্সে আনলাম। আমি একটু আগেই বললাম এই বাক্যের মধ্যে কিন্তু 3টে ফাইনাইট ভার্ব ছিল, দেখো গেভ, রোজ আর স্ট্রেচড। তো সিম্পল সেন্টেন্স করতে গেলে পরে কিন্তু সেখানে একটা মাত্র ফাইনাইট ভার্বকে ইউজ করতে হবে, ঠিক আছে? তো 3টে ভার্বকে তো আমি এখানে ইউজ করতে পারবো না, সেই ক্ষেত্রে বাকি দুটো ভার্বকে আমাকে হয় প্রেজেন্ট পার্টিসিপলে, পাস্ট পার্টিসিপলে বা ইনফিনিটিভে পরিণত করতে হবে এবং ইউজ করতে হবে। দেখো আমি তাই করলাম। এগেন গিভিং, দেখো এখানে গেভটা এখানে গিভিং হয়ে গেল। এগেন গিভিং নো অ্যান্সার, আবার উত্তর না দিয়ে দ্য হারমিট রোজ, হারমিটে উঠলো। এই ভার্বটা কিন্তু দেখো এখানে একই থাকলো, মানে ফাইনাইট ভার্বই থাকলো এখানে। টু স্ট্রেচ, এই দেখো স্ট্রেচটা এখানে টু স্ট্রেচ হয়ে গেল, নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ হলো এখানটাতে। আউট হিজ হ্যান্ড, হাতটা বাড়িয়ে দিল কি জন্য? ফর দ্য স্পেড, কোদালটাকে নেওয়ার জন্য। এইভাবে তো তোমরা যারা সিম্পল সেন্টেন্স শিখেছো, হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, তারপরে ইনফিনিটিভ দিয়ে, তারা ব্যাপারটা বুঝবে। দেখো তারপরটা আসছি। গুড নাইট, বিহেভ ইউর সেলফ বয়, সি সেড। তো এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। দেখো আর এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এখানে দেখো গুড নাইট থেকে কিন্তু বিহেভ ইউর সেলফ বয়, এতখানি কিন্তু কি এটা হচ্ছে রিপোর্টিং স্পিচটা। তো এখানে দেখো দুটো পার্ট রয়েছে, একটা দেখো রয়েছে এই অংশটা, আবার দেখো রয়েছে এই অংশটা। তো তোমরা বলতে পারো এরকম অংশ করে দেখানোর অর্থটা কি? এটার অর্থ এই হচ্ছে যে দেখো দুটো পার্ট কিন্তু আলাদা। আর্ট মানে কি, এটা হচ্ছে দেখো গুড নাইট মানে কি, এখানে কিন্তু বিদায় জানাচ্ছে, ঠিক আছে? আবার এখানে দেখো কি হচ্ছে বিহেভ ইউর সেলফ বয়, মানে কি এখানে দেখো আবার উপদেশ দিচ্ছে, মানে অ্যাডভাইস করছে। তো আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টিং স্পিচের মধ্যে কিন্তু দুটো ভিন্ন ধরনের বাক্য রয়েছে, যেখানে ভিন্ন ধরনের অর্থ প্রকাশ পাচ্ছে। এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তো এই ক্ষেত্রে আমি একরকম নিয়ম অ্যাপ্লাই করব, আবার এই ক্ষেত্রে কিন্তু আমি একরকম নিয়ম অ্যাপ্লাই করব। আবার একটা এখানে ব্যাপার আছে, দেখো এই দেখো বয় কতটা উল্লেখ আছে, মানে যাকে বলছে তাকে কিন্তু বয় বলে সম্বোধন করছে। যখন ন্যারেশনের মধ্যে কোনো ব্যক্তি বা কোনো মহিলাকে কোনো নাম ধরে সম্বোধন করবে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাড্রেসিংকে ইউজ করতে হয়। দেখো আমি এখানে করছি অ্যাড্রেসিং, দেখো অ্যাড্রেসিং, DRESSING, অ্যাড্রেসিং অ্যাজ বয়, মানে বয় বলে সম্বোধন করে। সি, দেখো সি লোক এখানটাতে নিয়ে, এখানে দেখো বেড লোক, বেড, বেড কেন করলাম? বেড মানে হচ্ছে বিদায়। এই যে গুড নাইট বলছে না, গুড নাইট কথাটার অর্থ কি? বিদায় জানানো। তো এখানে হচ্ছে কি অ্যাড্রেসিং অ্যাজ বয়, সি বেড নিয়ে কি হলো? গুড নাইট, গুড নাইট। হ্যাঁ, এই যে গুড নাইট করলাম এখানটাতে আমি, গুড নাইটটা গুড নাইট হয়ে গেল। কেমন? এবার দেখো আসছি এই পোর্শনটাতে, বিহেভ ইউর সেলফ, মানে এখানে উপদেশ দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমি কি করবো? দেখো দুটো অংশকে যুক্ত করব, কি দিয়ে? অ্যান্ড অলসোকে দিয়ে। অ্যান্ড অলসো, দেখো আমি এখানে করছি অ্যান্ড অলসো কি অ্যাডভাইসড, যেহেতু উপদেশ দিচ্ছে, দেখো আমি করছি এখানটাতে অ্যান্ড অলসো অ্যাডভাইস, ADVISED, কখনো সিডি করবে না, ঠিক আছে? অ্যাডভাইসে কিন্তু সি করলে ওটা নাউন ফর্মে হয়ে যায়, কিন্তু এখানে অ্যাজ এ ভার্ব কাজ করছে। তো আমাকে কিন্তু এখানে অ্যাডভাইসড এসকে ইউজ করতে হবে। অ্যান্ড অলসো অ্যাডভাইসড কি বিহেভ, টু বিহেভ কিন্তু, হ্যাঁ টু বিহেভ, BEHAVE, টু বিহেভ ইউর সেলফটা কিন্তু এখানে হিমসেলফ হয়ে যাবে, যেহেতু রজাকে বলছে, ছেলে যেহেতু একটা ও, বিহেভ হিমসেলফ, হিমসেলফ। এভাবে আবার বলি, দেখো গুড নাইট, বিহেভ ইউর সেলফ বয়, সি সে। তো এখানে দেখো রয়েছে দুটো পার্ট, একটা হচ্ছে গুড নাইট, একটা হচ্ছে বিহেভ ইউর সেলফ। এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স আর এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা দেখছি এখানটাতে, তো আমরা এখানে দেখছি যে এই যে রিপোর্টিং যে স্পিচটা, এর মধ্যে দুটো ভিন্ন ধরনের সেন্টেন্স রয়েছে। তো সেই জন্য আমাকে এখানে দুটো ভিন্ন ধরনের নিয়মকে অ্যাপ্লাই করতে হবে। একবার আমরা এখানে ব্যবহার করেছি অপটেটিভ সেন্টেন্সের নিয়ম, আর একবার ব্যবহার করেছি কি এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম। তো যেহেতু এখানে বয় বলে সম্বোধন করা হচ্ছে, যাকে বলা হচ্ছে তাকে, সম্বোধন সূচকের ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাড্রেসিংকে ইউজ করতে হবে। তোমরা যদি অ্যাড্রেসিং ইউজ করে কী করে ন্যারেশন চেঞ্জ করতে হয় না জানো, সেই ক্ষেত্রে তোমরা এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওয়ে কিন্তু ভালো করে এই অ্যাড্রেসিংয়ের ব্যবহার দেখানো হয়েছে, ঠিক আছে? তো এখানে আমি কি করলাম? অ্যাড্রেসিং অ্যাজ বয়, সি বেড, বেড কেন করলাম এখানটাতে? কারণ এই যে অংশটা এটা কিন্তু বিদায় সূচক, তো সেই ক্ষেত্রে কিন্তু বেডকে ইউজ করতে হবে। সি বেড গুড নাইট, কেমন?
দেখো গুড নাইট লেখা আছে, গুড নাইট করলাম। এবার দেখো আসছে বি বিহেভ ইউর সেলফ বয়। তো এটা কিন্তু দেখো দুটো অংশকে যুক্ত করতে হবে, যেমনটা আমি একটু আগে বললাম, দুটো অংশকে যুক্ত করার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে অ্যান্ড অলসোকে ইউজ করতে হবে। দেখো আমি অ্যান্ড অলসো ইউজ করেছি। অ্যান্ড অলসো দেখো অ্যাডভাইস, অ্যাডভাইস কেন করলাম, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে উপদেশ সূচক ব্যাপারটা প্রকাশ পাচ্ছে, তাই দেখো আমি এখানে অ্যাডভাইস করলাম। অ্যান্ড অলসো অ্যাডভাইস টু বিহেভ হিমসেলফ, ইয়োর সেলফটা এখানে হিমসেলফ হলো, কারণ হিমসেলফ বলতে এখানে রজারকে বোঝাচ্ছে। এটা যেহেতু ইনডাইরেক্ট স্পিচ, এখানে ইয়োর সেলফ ব্যাপারটা খাটবে না, ঠিক আছে, এই জিনিসটা। তো এবার দেখো আসি পরেরটাতে, বলছে হ্যাভ ইউ মেজার্ড, আপনি কি মেপেছেন। লাইনটা নেওয়া হয়েছে দ্য প্রপোজাল নাটক থেকে। তো দেখো বলছে এখানটাতে, তো হ্যাভ ইউ মেজার্ড, এখানে দেখো ইটটা দেওয়া নেই, আপনি কি মেপেছেন এটা, দেখো ইটটা কিন্তু এখানে উল্লেখ নেই, কিন্তু উজ্জ্ব রয়েছে। তো আমাকে কিন্তু এখানে ইটটাকে ধরে করতে হবে। দেখো আমি করছি, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। দেখো হ্যাভ হ্যাজ মানে দেখো V3 রেখেছে এখানটাতে। আমি একটু আগে বললাম যে যখনই দেখবে হ্যাভ, হ্যাজ, হ্যাড বা উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ ইউজ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পাস্ট পার্টিসিপল ইউজ করা হয়েছে, সেই ক্ষেত্রে তোমরা কুড হ্যাভ বিন, শুড হ্যাভ বিন, মাইট হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিনকে ব্যবহার করবে। দেখো আমি এখানে করছি। তো এখানে ইটটাকে ধরতে হবে, ঠিক আছে। ইটটা যেহেতু এখানে উল্লেখ নেই, আমায় কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ইটটাকে ইউজ করতে হবে। দেখো করছি, হ্যাজ ইট বিন মেজার্ড, MEASURED, হ্যাজ ইট বিন মেজার্ড বাই ইউ। তো তোমরা এখানে বলতে পারো এখানে তো হ্যাভকে ইউজ করা হয়েছিল, আপনি এখানে হ্যাজকে কেন ইউজ করলেন, এখানে ইউ ছিল, ঠিক আছে, ইউকে দেখে কিন্তু এখানে হ্যাভকে বসানো হয়েছে। আবার এখানে দেখো ইটকে এনেছি আমি, সেই জন্য কিন্তু এখানে ইটের জন্য হ্যাজকে আনা হয়েছে। ইট হ্যাজ হয় আর ইউ হ্যাভ হয়, ইটের সঙ্গে হ্যাভ হয় না। যারা হ্যাভ হ্যাজের ব্যবহার জানো তারা ব্যাপারটা বুঝবে। হ্যাজ ইট বিন মেজার্ড বাই ইউ, এই যে ইউটা কিন্তু এখানে হয়ে গেল বাই ইউটা। এখানে ইটটা আনতে হবে, নাহলে কিন্তু হবে না। এখানে ইটটা উল্লেখ ছিল না ইটটাকে, কিন্তু এই অর্থে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কিন্তু ইটটাকে আনতেই হবে, তা নাহলে পরে কিন্তু মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা যাবে না। এইভাবে দেখো তারপরটা আসছে, বাট আই অ্যাম গেটিং এ নয়েজ ইন মাই ইয়ার্স ফ্রম এক্সাইটমেন্ট, কিন্তু আমি পাচ্ছি একটা শব্দ আমার কানেতে উত্তেজনাবশত। স্প্লিট করতে হবে এখানটাতে, নদী লিখবে, বাট কি লিখবে না। আই অ্যাম গেটিং এ নয়েজ ইন মাই ইয়ার্স, ইন মাই ইয়ার্স, এক নম্বর। দু নম্বর হলো কি, দেখো লিখছি, ইট ইজ আউট অফ এক্সাইটমেন্ট, মানে কি উত্তেজনা বশত, এটা হচ্ছে উত্তেজনা বশত হচ্ছে এটা। হ্যাঁ দেখো আবার বলছি, বাট আই অ্যাম গেটিং এ নয়েজ ইন মাই ইয়ার্স ফ্রম এক্সাইটমেন্ট, কিন্তু আমি পাচ্ছি একটা শব্দ আমার কানেতে উত্তেজনার থেকে। তো এখানে দেখো আমি ভেঙেছি দুটো বাক্যে, আই অ্যাম গেটিং এ নয়েজ ইন মাই ইয়ার্স একটা গেল, দু নম্বর হচ্ছে কি ইট ইজ আউট অফ এক্সাইটমেন্ট, এটা হচ্ছে কি উত্তেজনার জন্য। এই জন্য এইভাবে। এবার দেখো আসছি আর্টিকেল প্রিপোজিশনে, দেখো কি বলছে, অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ, হ্যাঁ, অন ইউর ওয়ে ব্যাক, হ্যাঁ, তোমার আসার পথে, মানে তোমার ফেরার পথে আমি তোমাকে হত্যা করতে চেয়েছিলাম। সো আই কেম আউট, বেরিয়ে এলাম, ফ্রম মাই অ্যাম্বুশ টু ফাইন্ড ইউ, অ্যান্ড আই কেম আপন your bodyguard, and they recognized me and wounded me. I escaped from them, আমি ওদের কাছ থেকে পালালাম। But should have bleed to death, রক্ত বেরিয়ে আমার মৃত্যু হতো। Had you not dressed my wound, যদি আপনি আমার আহত স্থানটার সেবা শুশ্রূষা না করতেন। এইভাবে। তো এই গেল B48 পেজের গ্রামারের কিছুটা অংশ। এবার দেখো আসছি এই পেজেরই এরর সেকশানে। দেখো তো এবার দেখো এসছি এরর সেকশনটাতে, দেখো কি বলছে, আই অলসো রিমেম্বার পিপল ভিজিটেড আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস। তো এখানে দেখো রয়েছে ভিজিটেড, এটা ভুল আছে, কি হবে দেখো ভিজিটিং হবে। হ্যাঁ, টেক্সটটাকে ভালো করে পড়বে, হ্যাঁ, দেখবে তোমরা বুঝতে পারবে। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস, এইভাবে। তো যাই হোক এই গেল B48 পেজের পুরো গ্রামার সেকশনটা। এবার দেখো আসছি B51 পেজে গ্রামার সেকশানে। দেখো, I said to the man, can you tell me, আপনি কি আমাকে বলতে পারেন, did she keep her hair long or short, মেয়েটি কি তার চুলটা ছোট না লম্বা রেখেছিল। তো এখানে দেখো এটা কি করতে হবে, দেখো ন্যারেশন চেঞ্জ করতে হবে, রিপোর্টিং দেখো স্পিচ রয়েছে, ঠিক আছে,
আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা, দেখো রয়েছে এটা পাস্ট টেন্সে, আর দেখো এখানে রয়েছে প্রেজেন্ট টেন্স প্রথম অংশটাই, আর দেখো দ্বিতীয় পার্টে দেখো রয়েছে পাস্ট টেন্স। ঠিক আছে, দেখো আমি করছি কী করে। এটা যেহেতু ইন্টারোগেটিভ ফর্মে রয়েছে তো আমাকে এখানে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মকে অ্যাপ্লাই করতে হবে। দেখো করছি, আই সেড টু দ্য ম্যান, আই আস্কড দ্য ম্যান, আই আস্কড দ্য ম্যান। ইফকে ইউজ করতে হবে এখানটাতে, কারণ দেখো শুরু হচ্ছে ভার্ব দিয়ে। আমি আগেও বলেছি তোমাদেরকে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং যে স্পিচটা সেটা যদি ভার্ব দিয়ে স্টার্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইফকে ইউজ করতে হবে। তো দেখো আমি এখানে ইফকে ইউজ করছি, আই আস্কড দ্য ম্যান ইফ হি, এখানে ইউটা কিন্তু হি হয়ে যাবে যেহেতু এখানে আমি লোকটাকে বলছি। আই আস্কড দ্য ম্যান ইফ হি, ক্যানটাই কুড হয়ে যাবে এখানটাতে, ইফ হি কুড টেল মি, এতখানি হয়ে গেল। এবার দেখো আছে ডিড সি কিপ, দেখো উভয় দিকে পাস্ট টেন্স। এখানে তোমরা ওয়েদারকে ইউজ করো, ওয়েদার, WHETHER, ওয়েদার নিয়ে দেখো সিকে মারো, ওয়েদার সি। হ্যাঁ, যেহেতু দুদিকেই পাস্ট, এটাও পাস্ট এটাও পাস্ট, তো আমাকে কিন্তু এখানে হ্যাডকে ইউজ করে ভিতরি করতে হবে এই কিপের। দেখো ওয়েদার সি হ্যাড কেপ্ট হার হেয়ার লং অর শর্ট, লং অর শর্ট, এভাবে ফুল স্টপ বসিয়ে দেবে। এখানে কিন্তু একদমই তোমরা ইন্টারোগেটিভ সাইন দেওয়ার চেষ্টা করবে না, কেমন? এবার দেখো যেটা বলার সেটা বলছি আমি। এখানে দেখো দুটো পার্ট দেখো রয়েছে, একটা দেখো ক্যান ইউ টেল মি, আবার দেখো একটা রয়েছে দেখো ডিড। তো এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে এখানে আমরা ইফ ইউজ করলাম, এখানেও তো আমরা ইফ ইউজ করতে পারতাম। যখন তোমরা দেখবে একটা স্পিচের মধ্যে দুটো এই ধরনের প্রশ্নবোধক ফর্ম রয়েছে, মানে এই যে ক্যান ইউ টেল মি, আবার ডিড সি কিপ, তো তোমরা দুই ক্ষেত্রে কিন্তু ইফকে ইউজ করবে না। প্রথম ক্ষেত্রে ইফকে ইউজ করলে আর তারপরের ক্ষেত্রে ওয়েদারকে ইউজ করবে। ঠিক আছে, ইফ আর ওয়েদার কিন্তু একই জিনিস, দুবার আমরা এখানে ইফকে ইউজ করিনি, যেমনটা এখানে করলাম তেমনটা কিন্তু আমি এখানে করিনি, কারণ ইফ আর ওয়েদার কিন্তু একই জিনিস, কেমন? তো যেহেতু ইফকে প্রথমে ইউজ করেছি তাই পরের ক্ষেত্রে আমি এখানে ওয়েদারকে ইউজ করলাম। ওয়েদার সি কে হ্যাড কেপ্ট কেন করছি এখানটাতে, কারণ দুদিকেই পাস্ট, এটাও পাস্ট এটাও পাস্ট, তাই এটাও পাস্ট এবং এটাও পাস্ট, তাই এখানে হ্যাড মেরে এর ভিতরে এখানে বসাতে হচ্ছে। ওয়েদার সি হ্যাড কেপ্ট হার হেয়ার লং অর শর্ট। আশা করছি বুঝতে পেরেছ যেমনটা আমি তোমাদেরকে বোঝালাম। দেখো তারপরটা আসছি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়্যার অ্যাটেন্ডিং টু হিম। ঠিক আছে, এখানে দেখো অর্থটা কী হচ্ছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম মানে কি সবথেকে গুরুত্বপূর্ণ সময়, ওয়াজ ছিল যখন, হোয়েন ইউ ওয়্যার অ্যাটেন্ডিং টু হিম, যখন আপনি ওই লোকটির সেবা করছিলেন। তো এখানে দেখো ভয়েস চেঞ্জ করতে হবে, এবং দেখো যে পার্টটার ভয়েস চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে দেখো এখান থেকে, এই যে হোয়েন, এই এতখানি পার্টটা কিন্তু ভয়েস চেঞ্জ করতে হবে। তো তোমরা বলতে পারো যে কেন এইটুকুনি পার্টের শুধু ভয়েস চেঞ্জ করতে হবে, কারণ এখান থেকে এতখানি যে দেখো পার্টটা রয়েছে দেখো এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো কাজ হচ্ছে না, কাজটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এখান থেকে এতখানি অংশের মধ্যে। কারণ সেই সমস্ত সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি যে সমস্ত সেন্টেন্সে কোনো কাজ হয়, কেমন? আর কাজটা কিন্তু হচ্ছে এখান থেকে এতখানি অংশের মধ্যেই। তো এখানে কি করব, এই পার্টটা যেমন আছে তেমনই লিখে দেবো। দেখো লিখছি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন। ঠিক আছে, এখানে কিন্তু ইউজ সাবজেক্ট হিসেবে কাজ করছে, আর হিমটা কিন্তু এখানে আমি অ্যাজ এ অবজেক্ট হিসেবে ধরে নিচ্ছি। হোয়েন হিমটা ঘুরলে কিন্তু এখানে হি হয়ে যাবে, হোয়েন হি। তো এখানে দেখো এই যে বাক্যটা দেখো রয়েছে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তো আমাকে কিন্তু এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মকে ফলো করতে হবে। ঠিক আছে, তো হোয়েন হি নিয়ে দেখো ওয়াজ করব, ওয়াজ বিং করব। বিং কেন করলাম, কন্টিনিউয়াস টেন্সে কিন্তু বিংকে ইউজ করতে হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে। হোয়েন হি ওয়াজ বিং, দেখো অ্যাটেন্ডেড, টুকে বসিয়ে দেবে, টু নিয়ে বাই বসাও, এটা কিন্তু ফিক্সড। ঠিক আছে, এর সাথে এ কিন্তু উঠবে না। হোয়েন হি ওয়াজ বিং অ্যাটেন্ডেড টু বাই, এই যে নিয়ে ইউ, এইভাবে এইখানে। ঠিক আছে, এবার দেখো আসি পরেরটায়, হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, তার হাসিটা ছিল বাচ্চার মতো। তো এখানে দেখো কমপ্লেক্স করতে হবে এখানটায়। তো কমপ্লেক্স করছি দেখো আমি এখানটাতে, হি, দেখো এটা প্রেজেন্ট টেন্সে আছে, হি হ্যাজ এ স্মাইল। দেখো কী করলাম, হি হ্যাজ এ স্মাইল হুইচ ইজ লাইক
অ্যান ইনফ্যান্টস, ইনফ্যান্ট। দেখো আমি এখানে একটা রিলেটিভ প্রোনাউন নিয়ে এসেছি, অ্যাডজেক্টিভ ক্লজের নিয়মকে অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, হি হ্যাজ এ স্মাইল হুইচ ইজ লাইক অ্যান ইনফ্যান্ট। হ্যাঁ, তার আছে একটা হাসি যেটা হচ্ছে বাচ্চার মতো। এইভাবে এবার দেখো তারপরটা আসছি, ইট শুড নট বি টু ডিফিকাল্ট। দেখো অ্যাফার্মেটিভে আনতে হবে, দেখো বাক্যটা নেগেটিভে দেখো রয়েছে। হ্যাঁ, হ্যাঁ সূচক করতে হবে কিন্তু মানে এক রাখতে হবে। বাক্যটার অর্থ কী হচ্ছে দেখো, ইট শুড নট বি টু ডিফিকাল্ট, এটা খুব একটা কঠিন হওয়ার উচিত নয়। তাহলে কি এটা সহজ হওয়া উচিত। তাহলে দেখো আমি এখানে করছি, ইট শুড বি রাদার ইজি। হ্যাঁ, ঠিক আছে, এটা সহজ হওয়া উচিত। ইট শুড বি রাদার ইজি, এটা সহজ হওয়া উচিত। হ্যাঁ, এবার দেখো তারপরটা আসছে, এখানে দেখো কি বলছে, আই অ্যাম আউটফুলি এক্সাইটেড, আমি মারাত্মকভাবে উত্তেজিত। দেখো এক্সাইটেডকে এখানে কী করতে হবে, নাউন ফর্মে আনতে হবে। বর্তমানে কিন্তু এটা কিন্তু অ্যাজ এ পাস্ট পার্টিসিপল হিসেবে কাজ করছে, আমাকে কিন্তু এখানে নাউন হিসেবে একে ইউজ করতে হবে এবং বাক্যটাকে রিরাইট করতে হবে। দেখো আমি এখানে করছি, আই হ্যাভ অ্যান এক্সাইটমেন্ট, আমার আছে একটা উত্তেজনা, হুইচ ইজ আউটফুল, এটা হচ্ছে কি ভয়ঙ্কর। এখানেও কিন্তু আমি অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজের নিয়মকে অ্যাপ্লাই করলাম। তো এখানে দেখো বাক্যটা কিন্তু অনেকটা চেঞ্জ হলো। তো এখানে আমি এক্সাইটেডকে আমি এক্সাইটমেন্ট করলাম, তার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো এই যে আউটফুলি যেটা ছিল অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে যে কাজ করছিল, এখানে কিন্তু ও কী হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল। তো এখানে দুটো ওয়ার্ডের কিন্তু পরিবর্তন হলো, অ্যাডভার্বটা এখানে অ্যাডজেক্টিভ হলো আর এখানে যে পাস্ট পার্টিসিপল সে কিন্তু এখানটাতে অ্যাজ এ নাউন হিসেবে কাজ করছে। আই হ্যাভ অ্যান এক্সাইটমেন্ট, আমার ছিল একটা উত্তেজনা, হুইচ ইজ কি আউটফুল, যেটা হচ্ছে কি ভয়ঙ্কর। এইভাবে। তো এবার দেখো তারপরটা আসছি, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর যে কবিতা বা পৃথিবীর যে সঙ্গীত সেটা কখনো কি মৃত হয় না। তো এখানে দেখো স্প্লিট আপ করতে হবে, দুটো সেন্টেন্সে করতে হবে। দেখো করছি, হ্যাঁ দেখো এক নম্বরে লিখছি, দেখো দ্য আর্থ হ্যাজ এ পোয়েট্রি, পৃথিবীর রয়েছে একটা সঙ্গীত বা কবিতা। দেখো দু নম্বরে করছি কি, ইট ইজ নেভার ডেড, এটা কখনো মৃত হয় না। এইভাবে দ্য আর্থ হ্যাজ এ পোয়েট্রি, ইট ইজ নেভার ডেড। হ্যাঁ, এইভাবে। আশা করছি বুঝতে পারছো। যারা মোটামুটি স্পিরিট আপ জানো তারা ব্যাপারটা বুঝবে, এই শেষ মুহূর্তে তোমরা স্পিরিট আপ জানো না এটা হতে পারে না, ঠিক আছে। তো যাই হোক, যেমনটা আমি দেখালাম আশা করছি বুঝতে পারলে। দেখো তারপরে আসছি, এবার দেখো এসছি বি এর আর্টিকেল প্রিপোজিশনে। এখানে দেখো কি বলছে, দ্য জার টার্ন রাউন্ড অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান, ভালো করে টেক্সটটা পড়বে, এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ উড, দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট, AGAINST, এগেনস্ট। হ্যাঁ, এটা এগেনস্ট, কিন্তু এটা কিন্তু এগেনস্ট, AGAINST, এগেনস্ট হিজ স্টমাক, অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার। ঠিক আছে, দেখো আবার বলছি ফার্স্ট থেকে, জার টার্ন রাউন্ড অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ উড, দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টমাক অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম। এভাবে দেখো এবার আসছি এর অর্থে, দ্য বয় সেইড, ছেলেটা বলেছিল, আই ডিড নট এম অ্যাট, না এম টু, এই যে এখানে টু হবে, হ্যাঁ টুটা হবে এইভাবে। তো এইভাবে গেল B51 পেজের পুরো গ্রামার সেকশনটা। আশা করছি আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে পারলাম। যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো, আমি তাহলে পরে ওই পেজের ওই গ্রামার সেকশনটা আরেকবার তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এবার দেখো আসছি পরের পেজে, এটা হচ্ছে B54 পেজের গ্রামার সেকশনে। দেখো এবার দেখো এসছে B54 পেজের গ্রামার সেকশনে। দেখো প্রথমে রয়েছে ডু অ্যাজ ডিরেক্টেড। দেখো এখানে কি বলছে, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন। লাইনটা নেওয়া হয়েছে স্ট্রং রুটস আর্টিকেল থেকে।
তো এখানে বলেছে ডিগ্রি চেঞ্জ, হ্যাঁ কম্প্যারিজন করতে বলেছে। তো আমি এখানে দেখো এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে আসছি। তো বাক্যটার অর্থটা কি? আমার ছোটোবেলাকার প্রথম দিনের একটা অন্যতম স্মৃতি হচ্ছে কি এই দুটো লোককে নিয়ে। দেখো আমি কম্প্যারিজনে নিয়ে আসছি, সেই ক্ষেত্রে কিন্তু এই টু মেনকে আগে নিয়ে আসতে হবে। দ্য মেমোরিজ অফ দ্য টু মেন আর more vivid than most other memories of my early childhood। এইভাবে সেম আমি আগের পেজেও করেছি, তো বেশি কিছু এখানে বলছি না। এই ব্যাপারটা কিন্তু আগের পেজেও বেশ কয়েকবার বলা হয়ে গেছে। দেখো তারপরে আসছি। দ্য গার্ল সেইড, মেয়েটা বলেছিল, আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। নেওয়া হয়েছে দ্য আইস হ্যাবিটস শর্ট স্টোরি থেকে। তো এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো দ্য গার্ল সেইড, এখানে দেখো এটা রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, রিপোর্টিং যে স্পিচটা দেখো রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। দেখো আমি করছি এখানটাতে, দ্য গার্ল সেইড দ্যাট, দ্য গার্ল said that এখানে আইটা হচ্ছে মেয়েটা, তো আমি এখানে সি করব, সি অ্যামটা ওয়াজ হয়ে যাবে, কারণ রিপোর্টিং ভার্বটা রয়েছে দেখো পাস্ট টেন্সে। তো আমি এখানে ওয়াজ করলাম, সি ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার, এখানে মেয়েটা যেহেতু, হ্যাঁ টেলিং হার কি সি হ্যাড, কমা দিয়ে সি হ্যাড কি এ প্রিটি ফেস, এভাবে। খুবই সোজা জিনিস। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন আমি এখানে করলাম ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে। কিছুই নয়, যারা ন্যারেশন জানো, সাধারণ ন্যারেশন, তারা এটা অনায়াসেই করতে পারবে। দেখো তারপরটা আসছি। সি পিক দ্য বয় আপ বাই হিজ শার্ট ফ্রন্ট। দেখো কর্তা, দেখো এখানে সি, এটা হচ্ছে দেখো ভার্বটা পিকড আপ, এখানে ভার্ব। আচ্ছা তুললো, কাকে তুললো? দেখো এই যে দ্য বয়, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, এটা অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা কিন্তু একসাথে আছে, হ্যাঁ পিকড আপ। তো এখানে দেখো কি করছি, এখানে দেখো যে অবজেক্ট, ওকে আগে নিয়ে এসো, দেখো দ্য বয়কে নিয়ে আসছি, একে আগে নিয়ে এসো, দ্য বয়কে এখানে আগে নিয়ে এসো, দেখো নিয়ে আসছি দ্য বয়, এটা পাস্ট টেন্স, তো আমি এখানে কী করবো, ওয়াজ, দ্য বয় ওয়াজ পিকড আপ, PICKED, পিকড আপ বাই, কার দ্বারা হলো এখানটাতে, হার, বাই হার, মানে মিসেস জোন্স, বাই হার নিয়ে আবার দেখো এই বাইটা লেখো, এটা বাক্যের মধ্যে ছিল, বাই হিজ শার্ট ফ্রন্ট, এইভাবে। খুবই সহজ ব্যাপার, একটা সাধারণ ভয়েস চেঞ্জ। দ্য বয় ওয়াজ পিকড আপ বাই হার, এখানে হারটা কিন্তু এই সি, ঠিক আছে, আর এই বাইটা কিন্তু এখান থেকে বাই হিজ শার্ট ফ্রন্ট, তাও যা আছে তাই করে দিলাম। এখানটা সাবজেক্ট ছিল, এটা ভার্ব, এটা অবজেক্ট। কেমন প্রশ্ন করতে পারো কি তুলেছিল, এই ছেলেটাকে। দেখো তারপরটা আসছি, দ্য হারমিট ওয়াজ ওয়াইডলি রিনোউন্ড, মানে কি বহুদূর পর্যন্ত পরিচিত ছিল কি ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য। নিয়ে কী হলো, দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট হিম, জার তার সঙ্গে পরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছিল। তো এখানে কী করতে হবে, এখানে সিম্পল সেন্টেন্সে আনতে হবে। দুটো বাক্য দেখো দেওয়া রয়েছে, হ্যাঁ দুটো বাক্যকে যুক্ত করে আমাকে কিন্তু একটা সিম্পল সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে দেখো এই যে দেখো ভার্ব রয়েছে এখানটাতে, আর এখানে দেখো ভার্ব রয়েছে আর একটা, এই দেখো ডিসাইডেড, এটাও ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে কিন্তু ফাইনাইট ভার্ব। তো দুটো বাক্যকে মিশিয়ে কিন্তু আমাকে একটা ফাইনাইট ভার্ব রাখতে হবে, হ্যাঁ যেটা আমরা করে থাকি সাধারণত সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে। সিম্পল সেন্টেন্সে কিন্তু সবসময় একটা ফাইনাইট ভার্ব থাকে, ঠিক আছে। তো এখানে দেখো কী করছি, দ্য হারমিট ওয়াজ ওয়াইডলি রিনোন ফর হিজ উইজডম, হারমিটটা কিন্তু বহুদূর পর্যন্ত তার জ্ঞানের জন্য পরিচিত ছিল। হ্যাঁ যদি আমি বিইংকে ইউজ করে এই দুটো বাক্যকে যুক্ত করার চেষ্টা করি, দেখো সেই ক্ষেত্রে কি হয়, বিইং ওয়াইডলি রিনোন, এই যে
renowned for the hermit's wisdom, কমা দিয়ে the Tsar decided, তাও যা আছে লিখে দাও এখানটাতে, the Tsar decided কি to consult him, এভাবে। যেহেতু এখানে কি হলো, যেহেতু হারমিটটা বহুদূর পর্যন্ত মানে ওর জ্ঞান বা ওর প্রজ্ঞার জন্য বিখ্যাত ছিল, তাই কি হলো, জার ওর সঙ্গে পরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছিল। যেহেতু এখানে সিম্পল সেন্টেন্স করতে হবে, দেখো আমি এখানে কি করলাম, ওয়াজটাকে কিন্তু আমি এখানে বিং হিসেবে ব্যবহার করেছি। এই যে দেখো বিং, এই যে বিং হিসেবে কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। হ্যাঁ, বিং ওয়াইডলি রিনোন ফর দ্য হারমিটস উইজডম, হারমিটটি বা ওই সন্ন্যাসীটি বহুদূর পর্যন্ত তার প্রজ্ঞার জন্য বিখ্যাত হওয়ায়, ঠিক আছে, মানে এই হারমিটটা বা সন্ন্যাসীটা ও কিন্তু বহুদূর পর্যন্ত বিখ্যাত ছিল ওর এই জ্ঞানের জন্য, ঠিক আছে। হওয়ায়, এই যে হওয়ায়, এখানে ওয়াস মানে ছিল, এটা হচ্ছে হওয়ায়, ঠিক আছে। এই যে ভার্বটা দেখো এখানে বিংয়ে পরিণত হলো। এখানে দেখো এই যে ফাইনাইট ভার্ব কিন্তু ডিসাইডটা এখানে দেখো রয়ে গেল, এই যে এই দেখো ডিসাইডটা রয়ে গেল এখানটাতে, ঠিক আছে। দেখো তারপরটা আসছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে তুলনা করতে পারি গ্রীষ্মের একটা দিনের সঙ্গে। দেখো নাউন ফর্ম করতে হবে কার, দেখো কম্পেয়ার, কম্পেয়ারের নাউন ফর্ম হচ্ছে কম্প্যারিজন, ঠিক আছে। দেখো আমি এখানে করছি শ্যাল আই মেক, শ্যাল আই দেখো মেকটা আনছি এখানটাতে, যেহেতু আমি এখানে এই কম্পেয়ারকে নাউন ফর্মে আনছি কম্প্যারিজনে, কারণ কম্পেয়ারটা কিন্তু ভার্বে রয়েছে, ঠিক আছে। তো আমি আগেও এই কথাটা বলেছিলাম, যখন আমরা কোনো ওয়ার্ডকে ভার্ব থেকে নাউন ফর্মে বা অন্য যে কোনো ফর্মে আনবো, তখন কিন্তু ওই বাক্যের মধ্যে একটা এক্সট্রা ভার্ব আনতে হবে, তা না হলে পরে কিন্তু বাক্যটা তৈরি হবে না, কারণ প্রত্যেকটা বাক্য কিন্তু একটা ফাইনাইট ভার্ব দিয়ে গঠিত হয়ে থাকে। তো এখানে কিন্তু ফাইনাইট ভার্ব হচ্ছে কম্পেয়ারটা, কেমন। তো যদি আমি কম্পেয়ারটাকে কম্প্যারিজন করি অর্থাৎ নাউনে আনি, সেই ক্ষেত্রে কিন্তু এই বাক্যের মধ্যে আর ভার্ব থাকছে না, তো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু একটা ভার্ব এক্সট্রা আনতে হবে। দেখো আমি এখানে মেক আকারে নিয়ে এলাম, দেখো এখানে কি হচ্ছে, শ্যাল আই মেক এ কম্প্যারিজন, শ্যাল আই মেক এ কম্প্যারিজন, কম্প্যারিজন between thee and a summer's day, আমি কি তোমার এবং গ্রীষ্মের দিনের মধ্যে একটা তুলনা করতে পারি। এখানে ছিল কম্পেয়ার মানে তুলনা করা, আর এখানে দেখা হচ্ছে কম্প্যারিজন মানে হচ্ছে তুলনা। এইভাবে দেখো তারপরটা আসছে, দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, সে শিব মন্দিরটা যেটা করেছিল রামেশ্বরমকে খুবই বিখ্যাত তীর্থযাত্রীদের কাছে, ওয়াজ অ্যাবাউট এ 10 minutes ওয়াক ফ্রম আওয়ার হাউস, সেটা কি ছিল 10 মিনিটের হাঁটার দূরত্বে ছিল আমাদের বাড়ি থেকে। স্প্লিট আপ করতে হবে, এখানে কিন্তু কিছু বলেনি কটাতে কী করতে হবে, দেখো আমি দুটোতেই করছি। তো এখানে কি করব, দেখো 1 নম্বরে লিখছি দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম, রামেশ্বরম কি সো ফেমাস টু কি পিলগ্রিমস, টু পিলগ্রিমস করবো এখানটাতে, টু পিলগ্রিমস 1 নম্বর দিয়ে। হ্যাঁ এটা হয়ে গেল, এটা 1 নম্বর দিয়ে হলো। 2 নম্বরটা দেখো লিখছি, দেখো এই যে এখানে জাস্ট ইট বসিয়ে দাও, দেখো ভার্ব দেওয়াই আছে এখানটায়, এখানে একটা ইট বসালে কিন্তু পুরো বাক্যটা দেখো তৈরি হয়ে যাবে। ইট ওয়াজ, ঠিক আছে, অ্যাবাউট, ইট ওয়াজ অ্যাবাউট এ 10 minutes, MINITU, হ্যাঁ, ওয়াক from our house, এভাবে দেখো ভালো করে কি বললাম, দেখো ভালো করে কি করলাম, দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস টু, এখানটাতে পিলগ্রিমস করেছি এখানটাতে, হ্যাঁ নিয়ে কী করলাম, ইট ওয়াজ অ্যাবাউট এ 10 minutes ওয়াক ফ্রম আওয়ার হাউস, এটা ছিল আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটার দূরত্বে। তো এখানে দেখো আমি ইট বসিয়েছি, ভার্ব তো দেওয়াই ছিল এখানটাতে,
জাস্ট ইট মানে এখানটা কিন্তু শিবা টেম্পলটা। ইট ওয়াজ অ্যাবাউট এ 10 minutes ওয়াক ফ্রম আওয়ার হাউস, এইভাবে। তো আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম এই সেকশনটা। তো এবার দেখো আসছি এই পেজের আর্টিকেল, প্রিপোজিশন এবং এরর সেকশানে। দেখো, দ্য গ্রেট থিং ইজ আই মাস্ট হ্যাভ মাই মাইন্ড মেড আপ ইফ আই গিভ মাইসেলফ টাইম টু থিঙ্ক, টু হেজিটেট, টু টক এ লট, হ্যাঁ, টু লুক ফর অ্যান আইডিয়াল, ঠিক আছে, একটা আদর্শ কোনো কিছুর জন্য যদি আমি অপেক্ষা করি, অর ফর রিয়েল লাভ, যদি আমি সত্যিকারের ভালোবাসা খুঁজতে চাই, দেন আই উইল নেভার গেট ম্যারিড। এই জিনিসটা। তো এই গেল আর্টিকেল, প্রিপোজিশন। টেক্সটটা ভালো করে পড়বে, যেমনটা আমি প্রত্যেকবার বলে থাকি, টেক্সটটা পড়লে পরেই খুব সহজে এগুলোকে ফিল আপ করা যায়। তো এবার দেখো আসছি এরর্স। এ সোলজার ভেরি ইয়ং লাইজ, এই দেখো পড়লেই বোঝা যায়, একদম পড়লে পরেই ভুলটা কিন্তু একদম মুখে চলে আসবে। এই যে এখানে কিন্তু এই যে লাইজটা হবে, এ সোলজার ভেরি ইয়ং লাইজ ওপেন মাউথ, একটা সৈনিক যার বয়স খুব কম, সে শুয়ে আছে মুখটা খুলে। তো যাই হোক, এই গেল 54 পেজের গ্রামার সেকশনটা। তো আজকে আমি এই ভিডিওতে 46, 48, 51 আর 54 পেজের গ্রামারগুলো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে পরে লাইক, শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পরে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিওটা থাকছে এখানেই। পরের ভিডিওতে পরের পেজগুলো নিয়ে আমি আবার আসবো এবং তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই ভিডিওটা থাকছে এখানে। বাই।